বিপিএলের ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। তাসকিন আহমেদের কথা শুনছিলাম আমরা। 19 রানে 7 উইকেট নিয়েছেন, বিপিএল এর রেকর্ড গড়েছেন এবং একই সঙ্গে স্বীকৃত টি-20-তে আমরা জানি যে তৃতীয় সর্বোচ্চ সাফল্য হিসেবে ধরা হচ্ছে তাসকিনের গতকালকের পারফরমেন্সটা। তাসকিনের স্পেশালিটি সম্পর্কে জানতে চাইবো। যখন বাংলাদেশের পেস অ্যাটাকটা আসলে সবাই খুব ভালো করছে, নাহিদ রানা নতুন সেন্সেশন, অন্যদিকে মুস্তাফিজুর রহমান তো বাংলাদেশের পেস ইতিহাসেরই অন্যতম সফলতম, হাসান মাহমুদ টেস্ট ক্রিকেটে কিংবা অন্যান্য ফরম্যাটেও বেশ ভালো করছেন, সেই জায়গায় তাসকিন আহমেদের স্পেশালিটি কি? কোন জিনিসটা আসলে গেল সিজনেও আমরা দেখেছি, গেল বছরেও তাসকিনকে আমরা দেখেছি যে আইসিসির ক্রিকেট ফর বেস্ট 11-এ তাসকিন তার বোলিংয়ের নিয়ে জায়গা করে নিয়েছেন। এই বছরও বিপিএল একটা রেকর্ড দিয়ে শুরু করলেন, তার স্পেশালিটিটা জানতে চাই। খালেদ, দেখুন, তাসকিনের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হিজ ডিটারমিনেশন। আমরা জানি সবাই যে তিনি তার ইনজুরির জন্য তিনি একবার বাদই পড়ে গেলেন বাংলাদেশ দল থেকে। সেখান থেকে তাসকিনের ফিরে আসা এবং এই বিশ্বমানের এই বলার এখন নিজেকে যেভাবে মেলে ধরেছে, হি হ্যাজ বিকাম ওয়ান অফ দি স্পেয়ার হেড ফর আস। আমাদের দেশের যে বোলিং অ্যাটাক আছে, সেই অ্যাটাকে কিন্তু তাসকিন আমাদের সবচেয়ে বড় অস্ত্রের একটা অস্ত্র। অবশ্যই আপনি যেমনটা লিস্ট করছিলেন, অনেক প্লেয়ারের নাম বলছিলেন বোলার হিসেবে, তারা কিন্তু সবাই এখন ভালো করছে। এবং তাসকিনের যে দৃঢ়তা যে উনি করতে পারবেন, এবং উনি অফকোর্স কোনো একটা দিন হয়তো বা খারাপ আমাদের যেতেই পারে, সেই জায়গাটা বাদ দিলে তাসকিন কিন্তু ইন এভারেজ সবসময় ভালো বল করে যাচ্ছেন। মানে সবসময় আমরা কিন্তু তার উপরে আস্থা রাখতে পারছি। এই যে তার দৃঢ়তা, এইটাই কিন্তু তার এক্সেপশন। কিন্তু অনেক সময় দেখেছি অনেক বোলাররা তারা কিন্তু এই দৃঢ়তাটা হারিয়ে ফেলেন। কোনো কোনো সময় যাদের খারাপ দিন যায়, তখন কিন্তু অনেকেই কিন্তু বেশ এলোমেলো বল করেন। কিন্তু তাসকিনের ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, সে সব সময় কিন্তু চেষ্টা করেন এবং পুরো উদ্যমে তিনি খেলেন। এবং এখন যেটা আমাদের বাড়তি পাওনা, সেটা হচ্ছে তাসকিন ইজ অ্যাবসলিউটলি ফিট। এবং ওনার এই সাকসেস গুলা যেটা হচ্ছে, এই সাকসেস থেকে আমার যেটা মনে হচ্ছে যে এটা উনি অনেক নতুন বলার যারা পেস বোলিং করছেন তাদের সাথে তারা যখন তাসকিনকে দেখছেন, তাসকিন হ্যাজ বিকাম আমাদের কাছে অনেকটাই নতুন বোলারদের জন্য কিন্তু একটা আদর্শবান বোলার হয়ে উঠছেন। তাসকিনের ফিজিক বলুন, তাসকিনের ফিটনেস বলুন, তাসকিনের বোলিং অ্যাকশন এবং তাসকিন যে বোলিং করছেন, সবকিছু মিলে আমার মনে হচ্ছে তাসকিন হ্যাজ বিকাম এ সিম্বল অফ আমাদের জন্য পেস বোলিং। অবভিয়াসলি আমরা নাহিদ রানাকে দেখছি, এখন মাহমুদ হাসানকে দেখছি, আপনার শরীফুল আছে, মুস্তাফিজ আছে, আমাদের দিস দ্য হোল ব্যাটারি অফ পেস বোলিং এখন আমি মনে করতে চাই ওয়ান অফ দি বেস্ট বোলিং সাইড ইন দি ওয়ার্ল্ড। এবং সেই কারণে কিন্তু দেখেন একটা বাংলাদেশ দলটা এখন একটা পরিবর্তিত দল। কোনো একটা সময় ছিল আমরা স্পিন নির্ভর বল ছিলাম, এবং একই সাথে সেই স্পিনে যদি আমরা ভালো না করতাম, সব সময় দেখতাম যে আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু এখন এই খেলা, যে কোনো খেলায় বিজয় ছিনিয়ে আনতে হলে পেস বোলার অবশ্যই অবশ্যই বিশ্বমানের না হলে আপনি কোনো সময় দাপুটে খেলা খেলতে পারবেন না। নিঃসন্দেহে সেই বিষয়টা আসলে আমাদের অনেক বেশি আশাবাদী করছে, স্পেশালি পেস বোলাররা বাংলাদেশকে আশাবাদী করছেন। তাসকিন আহমেদ যেভাবে ধারাবাহিক, সেই বিষয়টা অনেক বেশি আশার জায়গা দিচ্ছে আমাদের। কিন্তু একই সঙ্গে হতাশারও বেশ কিছু বিষয় রয়েছে। যেমন আমরা বলতে চাই যে ঢাকার লিটন কুমার দাস, তিনি তার ব্যাট প্যাচটা চলছেই। 2023 সালের মার্চের পরে টি-20 ইন্টারন্যাশনালে তার মাত্র একটা 50, এখন 2025 সাল চলছে, এর ভেতরে মাত্র একটা 50 তিনি করেছেন। ভাবা হচ্ছে যে শান্ত যে টি-20-র ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন, তার জায়গায় লিটন কুমার দাসকে স্থায়ীভাবে হয়তোবা এই ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা দেওয়া হবে। কিন্তু টি-20-তে তার পারফরমেন্সটা সেইভাবে আপ টু দ্য মার্ক না, বিপিএলেও তিনি খুব একটা সুবিধা এখন পর্যন্ত করতে পারেননি। হতাশার জায়গাটা কি বাড়ছে কিনা লিটনকে নিয়ে, স্পেশালি শর্টার ফরম্যাটে? লিটন আমাদের একটা স্বীকৃত ব্যাটসম্যান এবং উনি যথেষ্ট পরিপক্ক ব্যাটসম্যান। কিন্তু ক্রিকেট খেলায় যেটা আপনি বলছিলেন স্বতঃসিদ্ধ যে আমাদের কোনো সময় ব্যাট প্যাচ যাবে, বিশ্বের অনেক নামি দামি প্লেয়ারদেরও কিন্তু ব্যাট প্যাচ যাচ্ছে। এখনো দেখছেন আপনি, বিরাট কোহলির কথা বলেন, রোহিত শর্মা বলেন, অনেকেরই খারাপ সময় যায়। কিন্তু লিটন কুমার দাসের জন্য আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট ক্যাজুয়ালি উনি খেলছেন যে কোনো খেলাই। উনি যেই শটগুলা খেলার প্রয়োজন নাই, সেই অহেতুক শটগুলা খেলে কিন্তু উনি প্রতিটা বার উনি কিন্তু হোঁচট খাচ্ছেন। এই জায়গাটায় ওনার একটু কাজ করার আছেন। আমি বলতে চাই আমাদের বাংলাদেশি কোচ সালাউদ্দিন সাহেব, উনি আছেন দলের সাথে, উনি নিশ্চিতভাবে এই জিনিসগুলা দেখছেন। লিটন কুমার দাস
কে যদি আমরা এখন হারিয়ে ফেলি, ইটস টু আর্লি ফর লিটন টু এক্সিট ফ্রম বাংলাদেশ টিম। কারণ লিটন কুমারকে আমাদের এখনো প্রয়োজন আছে। যেমন কিছু প্লেয়ার আছেন যারা অনেক দিন আরো খেলতে পারবেন, তার মধ্যে আমি মনে করি লিটন কুমার দাস ইজ ওয়ান প্লেয়ার যার উপরে আমাদের নির্ভরতা অনেক বেশি। কিন্তু তিনি যে কোনো কারণেই হচ্ছে বেশ এলোমেলো খেলা খেলছেন, যারা খুব নিখুঁতভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। আপনি দেখবেন উনি অনেক অহেতুক শট খেলছেন, পুল শট খেলতে যে আউট হচ্ছেন, অহেতুক খোঁচা দিতে যে আউট হচ্ছে। এই জায়গাগুলো উনি পরিহার করতে পারলে অল্প কিছু সময় একটু সেটেল হলেই কিন্তু উনি ভালো খেলতে পারেন। এবং আমরা দেখেছি যে লিটন কুমার দাসকে আমরা টেস্ট খেলায় বেশ খানিকটা নিচে নামাতাম, এবং সেই জায়গায় পুরাতন বলে উনি ভালো খেলছেন। কিন্তু যখনই আপনি শর্টার ভার্সনে আসছেন, উনি কিন্তু উপরের দিকে খেলছেন, তার উপরে দল আস্থা রাখছেন নতুন বলে। এই নতুন বলে কিন্তু উনি যথেষ্টই ধুঁকছেন, এবং সেই জায়গাটায় যদি উনি একটু কাজ করেন, আশা করি এই টি-20-তে সিলেট, চিটাগং যে কোনো পর্বেই উনি ফিরে আসবেন। এবং সেটাই হবে আমাদের জন্য অনেকটা বড় পাওয়া, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ট্রফিতে লিটন কুমার দাসের প্রেজেন্সটা আমাদের দরকার, এই তার ফিরে আসাটা। নিঃসন্দেহে এরকম সেই হতাশায় বিষয়টা তো কিন্তু আলটিমেটলি বেশ লম্বা একটা ব্যাট প্যাচ তিনি কাটাচ্ছেন, স্পেশালি যদি টি-20-র ফরম্যাটটা কিংবা ওয়ানডেতেও আমরা যদি দেখি, দুই ফরম্যাটই আসলে 2023 সালের পরে তিনি আর কোনো 50 পাননি। সেটা তো অনেক বড় একটা ব্যাট প্যাচ বলতে হবে। যার কথা বলছিলাম আসলে, লিটন যে জায়গায় ক্যাপ্টেন্সির রিপ্লেসমেন্ট হতে যান, নাজমুল হোসেন শান্ত, তিনিও তো শর্টার ফরম্যাটে খুব একটা ফর্মে নেই। আমরা বিপিএলে দেখেছি যে 9 এবং 0 রান করেছেন দুটো ম্যাচে, তিনি টপ অর্ডারে ব্যাট করছেন। এবং একই সঙ্গে শান্তর ক্ষেত্রে আমরা দেখেছি, যদিও এনসিএল এর একটা ম্যাচে 48 বলে 78 রানের একটা বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন, কিন্তু বিপিএলে এসে আবারও সেই ব্যাট প্যাচের আভাসটা তিনি দিচ্ছেন। নাজমুল শান্তর প্রবলেমটা কি আসলে? আপনি তো লিটনের কথা বলছিলেন, নতুন বলে তার দুর্বলতাটা বরাবরই চোখে পড়ছে। নাজমুল শান্তর ক্ষেত্রে, তার মতন একজন ক্লাস ব্যাটসম্যানের ক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমার মনে হয় নাজমুল শান্তর উপরে যে আমরা বাড়তি চাপটা দিয়েছিলাম দল অধিনায়কের, সেটার পরে ওনার ইনজুরি, এবং সেই সময়টা উনি অনেকটাই খারাপ খেলেছেন। একটা প্লেয়ার যখন আপনার ব্যাট প্যাচ যায় বা খারাপ খেলতে থাকেন, সেখান থেকে ফিরে আসাটার জন্য বড় ইনিংস, অন্ততপক্ষে 2-3টা বড় ইনিংসের প্রয়োজন হয়। সেই জায়গাটা থেকে নাজমুল এখনো পিছিয়ে আছেন, বা উনি ফুরিয়ে যান নাই। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি এই টি-20 আমাদের বিপিএল যে চলছে সেখানে উনি ফিরে আসবেন, এবং উনি ভালো খেলবেন, কারণ তার উপরে এখন সেই বাড়তি চাপটাও নাই, এবং তার ফিরে আসার একটা আকাঙ্ক্ষা আছে। সেই জায়গাটা থেকে আশা করতে চাই খালেদ যে উনি ফিরে আসবেন। এবং ইনজুরির পর থেকে যেহেতু উনি খেলছেন, কিছুটা তো উনি এখনো অস্বস্তিতে আছেন। এবং একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আজকে এই পুরো বিপিএল এ আমরা যেই ধরনের বোলার এখন ফেস করছি, আমাদের নিজস্ব বোলার, আপনি হয়তোবা জানেন, অনেক সময় আমরা শুনেছি যে আমাদের বোলারদেরকে অনেকে নেটেও সঠিকভাবে ফেস করেন না প্র্যাকটিসের সময়। আশা করি এই জিনিসটাকে পরিবর্তন হবে। আমাদের যে সমস্ত পেস বোলার আছেন তাদেরকে আমাদের প্লেয়াররা প্রতিনিয়ত নেটে ফেস করবেন, এবং তারা কিন্তু এখন যেভাবে দারুণ বল করছেন, তারা কিন্তু যে কোনো ব্যাটসম্যানকে নাজেহাল করার জন্য যথেষ্ট। তো সেই জায়গাগুলোতে এখন তারা অভ্যস্ত হতে হবে এই পেস বোলিং এর সাথে, এবং আমাদের বেশ কিছু স্পেশালাইজড স্পিনার যারা কাজ করছেন তাদের সাথে। তো এই নিঃসন্দেহে, অর্থাৎ কাজগুলো যদি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সেই পারফেকশনটা নিয়ে আসতে গেলে আসলে প্র্যাকটিসের বিকল্প নেই। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, স্পেশালি যদি আমরা এই বিপিএল কিংবা তার আগে যে এনসিএল টি-20টা হয়ে গেল, সেখানে আমরা দেখছি যে ন্যাশনাল টিম, অর্থাৎ ন্যাশনাল টি-20 টিমের বাইরে যারা রয়েছেন, তাদের অনেকেই ভালো পারফর্ম করছেন। অন্যদিকে ন্যাশনাল টিমে যাদের উপর বাড়তি ভরসা করা হচ্ছে, লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্ত, তারা অনেকখানি ব্যাট প্যাচে রয়েছেন। আমরা এনামুল হক বিজয়কে পারফর্ম করতে দেখছি বিপিএলে। সাইফ হাসান গতকালকে দুর্দান্ত একটা ম্যাচ উইনিং নক খেলেছেন। এর বাইরেও আমরা নাইম শেখকে দেখেছি এনসিএল এর সর্বোচ্চ রান গেটার হতে। এই বিষয়টা আসলে, ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটাররা ভালো পারফর্ম করছেন দেশের মাটিতে, অন্যদিকে যারা ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করার কথা, যাদের এই টুর্নামেন্টগুলোতে, তাদের ব্যাটে রান নেই। খালেদ, ফিরে আসার আকাঙ্ক্ষা, অনেকেই হয়তোবা ন্যাশনাল টিমে এখন নাই, তারা ফিরে আসতে চান এবং তাদেরকে পারফর্ম করেই ফিরে আসতে হবে। সেই জায়গাগুলো থেকে আপনি যে কটা নাম বললেন তারা তো আছেনই, তার সাথে আমি দেখেছি স্পেশালি আন্ডার-19 অনেকে যারা খেলেছেন কিছুদিন আগে, সেই প্লেয়ারগুলোও কিন্তু দারুণভাবে খেলছেন এবং উজ্জীবিত। কারণ টোটাল
টিম এফোর্টে তারা যেরকম খেলেছেন, তাদের এই কনফিডেন্সটা তারা কিন্তু এখানে ইউজ করছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে যেটা যে সাইফ উনি খুব ভালো খেলছেন। তাকে কিন্তু একবার আমরা এরকম টি-20-তে আমরা কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল, উনি তেমনটা পারফর্ম করতে পারেন নাই, কিন্তু এই কিছুদিন থেকে দেখছি উনি কিন্তু খুবই ভালো খেলছেন। এবং সেই জায়গাটাই কিন্তু অনেক আমাদের একটা আশা যোগাচ্ছে যে ইউ হ্যাভ এ রিপ্লেসমেন্ট। কারো যদি কোনো সময় ব্যাট প্যাচ যায়, আপনি ধরুন যে এরকম বলছেন লিটন দাস বলুন, শান্ত বলুন, অনেকের কথাই আমরা আলোচনায় আনতে পারি, তাদেরকেও কিন্তু একটা ব্রেক দিলে এন্ড রিহ্যাবিলিটেশনে যদি তারা ফেরত যেতে পারেন, তখন কিন্তু দেখবেন যে তাদের রিপ্লেস করার মতন নতুন প্লেয়ার হয়তোবা আমাদের এখন পাইপলাইনে আছেন। কাকে আপনি বিশ্বমানের এই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটে আপনি ইন্ট্রোডিউস করবেন, দ্যাট উইল বি এ ডিফারেন্ট প্লেস টু টেস্ট ইউর সেলফ। ওই জায়গাটায় একটু হয়তোবা নির্বাচকরা এখনো চিন্তা করবেন, অনেকে অনেক প্রিম্যাচুয়ারলি হয়তোবা ইন্ট্রোডিউস করবেন না। আবার অনেকে আছেন অনেক পুরাতন, কোনো খেলা ভালো খেলছেন, কিন্তু তারা অনেকভাবে ইন্টারন্যাশনাল খেলায় পরীক্ষিত হয়েছেন, তারা তেমনটা পারফর্ম করতে পারেন নাই। তো যদি তারা করতে না পারেন, যেরকম আমি বলতে পারি ধরেন আনামুল হক বিজয়ের কথা, ওনাকে অনেকবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক উনি কিন্তু ভালো খেলেন, কিন্তু ওনার লাক ফেভার করেনি অনেক জায়গায় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে, যে উনি সেই জায়গাগুলো পারফর্ম করতে পেরেছেন কিনা। তো সেই রকম যেরকম ওয়ার্ল্ড কাপ 2015-তে এনামুল হক বিজয় যখন প্রথম ইনজুর্ড হলো, এরপরের থেকেই কিন্তু আমি বলবো দুঃখজনক ভাবে ওনার মতন ভালো মানের একজন খেলোয়াড় কিন্তু বেশটা ঢুকেছেন, একবার এসেছেন একবার চলে গেছেন, এইভাবেই হয়েছে। তো ওনার থেকে যখন নতুন প্লেয়ার যারা আছেন এখন আন্ডার 19 যারা খেলছেন, যারা আরেকটু সিনিয়র হয়েছেন, তারা যখন ভালো খেলেন তখন কিন্তু আমাদেরকে আশা দেয় যে উই হ্যাভ প্লেয়ার্স ইন দি পাইপলাইন। এবং আমাদের বোলাররাও যখন ভালো করছেন, সব মিলিয়ে একটা টোটাল ফ্লিট অফ প্লেয়ার্স যখন অর্থাৎ টোটাল হয়, অর্থাৎ তখন আপনি কিন্তু আলটিমেটলি বিষয়টাকে পজিটিভলি দেখছেন, অর্থাৎ ন্যাশনাল টিমের বাইরে যারা রয়েছেন তাদের পারফর্ম করা মানে হচ্ছে যে বাংলাদেশের পাইপলাইনটাতে একটা মজবুত ভিত্তি তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। আমরা আসলে সেই পর্যায়টায় আশাবাদী হতে চাই যে বাংলাদেশের ব্যাটসম্যান যারা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে পারছেন না, তাদেরও আসলে একটা তাড়না জাগবে যে পাইপলাইন যেহেতু স্ট্রং, জাতীয় দলে হয়তো বা জায়গা হারানোর প্রয়োজন দরকার মনে করতে পারে টিম ম্যানেজমেন্ট। আমরা দেখতে চাই সামনের দিনগুলোতে কি হয়। আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা রাখতে চাই এবং শেষ করতে চাই আজকে সময় একেবারে শেষ পর্যায়ে। ইমরোজ আহমেদ, অনেক ধন্যবাদ।